হ্যালো সবাইকে, চলে এসেছি ক্লাস 11-এর সেমিস্টার 1-এর সেকেন্ড পার্ট ভিডিও নিয়ে, যেটা আমি স্টার্ট করেছিলাম পরিচ্ছেদ। সেটা হচ্ছে রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণার ওপর, মানে কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টারটার ওপর। তো প্রথম চ্যাপ্টারের 1.3 পরিচ্ছেদ অবধি তো আগের ভিডিওতে আমি করিয়ে দিয়েছি। আজকে শুরু করব 1.4 সংক্রান্ত এমসিকিউ, পেজ নাম্বার 15-এ। তোমরা চাইলে বই খুলেও বুঝতে পারো, এছাড়াও আমি স্ক্রিনে কিন্তু কোয়েশ্চেনটা দিয়ে দেবো। তো সবার প্রথম প্রশ্ন করেছে, একটি রাসায়নিক সমীকরণ কোনটির সঙ্গে সঙ্গতিপূর্ণ? কী কী অপশান আছে? অপশান এতে আছে ভরের নিত্যতা সূত্র, অপশান বি আছে স্থিরানুপাত সূত্র, আরও অনেক কিছু আছে। আমার মনে হয় আর লেখারই দরকার নেই, কারণ বলেছে একটি সমিত রাসায়নিক সমীকরণ কোনটির সঙ্গে সঙ্গতিপূর্ণ। এটা তোমরা সকলেই জানো, ভরের নিত্যতা সূত্র হবে। কারণ ভরের নিত্যতা সূত্রতে আমরা কি জানি, যে ধরে নাও a+b থেকে c+d উৎপন্ন হচ্ছে। তো এইটার যা মোট ভর হবে, মানে বিক্রিয়ক পদার্থ এগুলোকে বলে, বিক্রিয়ক পদার্থের মোট ভরটা কি হয়? বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সাথে সমান হয়। মোট ভর এর সাথে সমান হয়। তার মানে এটা কি একটা ব্যালেন্সড ইকুয়েশন, যেটা হচ্ছে সমিত রাসায়নিক সমীকরণের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন এ। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব। পরবর্তী প্রশ্ন বলেছে 0.6 লিটার সিও আছে 0.64 লিটার, আর আছে অক্সিজেন আছে 0.32 লিটার। এর সঙ্গে যুক্ত হয়ে, মানে এরা দুটো যুক্ত হয়ে 0.64 লিটার CO2 উৎপন্ন করে। CO2 উৎপন্ন করবে 0.64 লিটার। এটা আছে। বলেছে এবার উৎপন্ন করে এবং একই চাপ ও উষ্ণতায়, সেম টেম্পারেচার প্রেশার পরিমাপ করা যায়। তাহলে এটা কোন সূত্র সম্মত? দেখো এখানে যদি এই লিটারগুলো 0.64 লিটার আছে, 0.32, 0.64, এটা যদি আমি অনুপাত করি, 0.64 অনুপাত 0.32 অনুপাত 0.64, তাহলে এদের অনুপাতটা কি হবে? 2:1:1, যেটা একটা সরল অনুপাত। তাহলে সঠিক উত্তর কি হবে? গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। কারণ গেলুসাকের গ্যাস আয়তন সূত্র আমরা জানি যে পদার্থগুলোর আয়তনের অনুপাতটা সবসময় একটা সরল অনুপাত হবে। তাই জন্য সঠিক উত্তর কি হবে? অপশান ডি। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন বলেছে কোন যৌগ জোটটির ক্ষেত্রে গুণানুপাত সূত্র প্রযোজ্য? অপশান এতে আছে H2O আর H2O2। এটার ক্ষেত্রে আর তো মনে হয় বাকি অপশান লেখারই দরকার নেই, এটাই সঠিক উত্তর হবে। কারণ বলেছে কোন যৌগটি গুণানুপাত সূত্র আমরা কি জানি, যে দুটো আমরা মৌল নেব, সেই মৌল দুটোই পরস্পর যুক্ত হয়ে দুটো আলাদা আলাদা, দুটো বা তিনটে বা চারটে আলাদা আলাদা কি করবে? নতুন পদার্থ উৎপন্ন করবে। সেটাকেই তো আমরা বলেছিলাম গুণানুপাত সূত্র। তো এখানে দেখতেই পাচ্ছ শুধুমাত্র হাইড্রোজেন আর অক্সিজেন আছে। হাইড্রোজেন আর অক্সিজেন মিলে H2O হতে পারে, আবার H2O2 হাইড্রোজেন পারঅক্সাইডও হতে পারে। তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। বাকিগুলো কেন নয় সেটা বলে দিচ্ছি। অপশান বিতে আছে H2O আর ভারী জলের সংকেত হচ্ছে D2O। তাহলে এখানে দেখো হাইড্রোজেন আর অক্সিজেন আছে, আর ডি আর ও আছে। তাহলে এখানে এই দুটো কিন্তু সমান নয়। হাইড্রোজেন আর অক্সিজেন আছে, তাহলে এখানেও হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে একটা নতুন যৌগ যদি থাকতো, তাহলে কিন্তু সেটা গুণানুপাত সূত্র হতো। কিন্তু এখানে আলাদা আলাদা মৌল দিয়েছে, তাই জন্য কিন্তু এটা উত্তর হবে না। নেক্সট পরবর্তী আমাদের বলেছে পটাশিয়াম ক্লোরাইড আর পটাশিয়াম ব্রোমাইড সেম। পটাশিয়ামটা তো সেম আছে, কিন্তু ক্লোরিন আর ব্রোমিনটা চেঞ্জ হয়ে গেছে, তাই এটাও কিন্তু হবে না। প্রথমে আমি বলে দিলাম দুটো আলাদা আলাদা মৌল তুমি নেবে এবং সেই দুটোই বিক্রিয়া করে দুটো বা তিনটে কম্পাউন্ড তৈরি করবে, কিন্তু এখানে সেটা হচ্ছে না, তাই এটা কিন্তু সঠিক উত্তর হবে না। পরেরগুলোও সেম, তো পরেরগুলোতে আর যাচ্ছে না। নেক্সট পরবর্তী প্রশ্নতে চলে যায়। পরবর্তী প্রশ্ন বলছে কার্বন ও অক্সিজেন পরস্পর যুক্ত হয়ে দুটি পৃথক যৌগ, কার্বন আর অক্সিজেন পরস্পর যুক্ত হয়ে দুটি পৃথক যৌগ উৎপন্ন করছে। কী কী যৌগ? একটা হচ্ছে কার্বন মনোক্সাইড মানে CO, আর একটা উৎপন্ন করছে কার্বন ডাইঅক্সাইড মানে CO2। যৌগ দুটিতে কার্বন ও অক্সিজেনের ভরের অনুপাত, এইটার ভরের অনুপাত আছে 3:4 আর এইটার ভরের অনুপাত আছে 3:8। তাহলে এই তথ্যগুলি কোন সূত্রের দৃষ্টান্ত রূপ? অপশানে আছে স্থিরানুপাত সূত্র, ভরের নিত্যতা সূত্র, গুণানুপাত সূত্র, মিথানুপাত সূত্র। তাহলে আমি কি নিয়েছি? কার্বন আর অক্সিজেন নিয়েছি, আর দুটো আলাদা আলাদা কম্পাউন্ড তৈরি হয়েছে আগেরটার মতোই। তাহলে এটা বুঝতেই পারছো গুণানুপাত সূত্র হবে। কারণ গুণানুপাত সূত্র আমরা কি বললাম,
দুটো মৌল নেব এবং সেই দুটো মৌল জুড়ে গিয়ে নতুন আরও কয়েকটা কম্পাউন্ড তৈরি করবে, কম্পাউন্ড যৌগ তৈরি করবে, ঠিক আছে? তাহলে সেটা হবে গুণানুপাত সূত্র। তো এখানে আলাদা আলাদা কম্পাউন্ড তৈরি করেছে, তাই জন্য কী হবে এটা গুণানুপাত সূত্র, এবং সেগুলো সরল অনুপাতেও আছে। নেক্সট পরবর্তী প্রশ্নতে যাব, 20 নম্বর প্রশ্ন। যে উৎস থেকেই সংগ্রহ করা হোক না কেন, প্রথমেই আশা করি লাইনটা শুনেই বুঝতে পারছো, বিশুদ্ধ কার্বন ডাই অক্সাইড সর্বদা CO2, কার্বন ডাই অক্সাইড সর্বদা 27.27% এবং 72.73% কার্বন, আর এটা হচ্ছে অক্সিজেন থাকবে। তাহলে এটা কোন সূত্রের সাথে বলছে? যে উৎস থেকেই সংগ্রহ করা হোক না কেন, তার মানে তুমি কার্বন আর কার্বন ডাই অক্সাইড তুমি যেই উৎস থেকেই সংগ্রহ করো না কেন, কার্বন ডাই অক্সাইড তুমি যেই উৎস থেকেই সংগ্রহ করো না কেন, পার্সেন্টেজটা কিন্তু এটাই থাকতে হবে। তাহলে সেটা কি হবে? স্থিরানুপাত সূত্র। স্থিরানুপাত সূত্র আমরা কি পড়েছিলাম? স্থিরানুপাত সূত্র আমরা পড়েছিলাম যে আমি যেই কম্পাউন্ডই তৈরি করি না কেন, সেটা যেই উৎসতে একটি কম্পাউন্ড তৈরি করতে যে কোনো উৎস থেকেই তৈরি করি না কেন, সেখানে আমার কি উৎপন্ন হবে? কম্পাউন্ডটা কিন্তু একটাই তৈরি হবে, সেম যেই পদ্ধতি। সাপোজ এটা তোমার স্কুল আর এটা হচ্ছে তোমার বাড়ি, তো তুমি চাইলে এই পথেও আসতে পারো, তুমি চাইলে এই পথেও আসতে পারো, তুমি চাইলে এই পথেও আসতে পারো, কিন্তু আসতে হবে তোমাকে তোমার বাড়ি, তোমার ডেস্টিনেশনটা হচ্ছে তোমার বাড়ি। তো তুমি যেইভাবে ইচ্ছা আসতে পারো, তাহলে সেটা হবে স্থিরানুপাত সূত্র। তেমনি তুমি যেই কম্পাউন্ড তৈরি করতে চাইছো সেটা যেভাবেই তৈরি করো না কেন, মানে কার্বন ডাইঅক্সাইড তুমি যেভাবেই তৈরি করো না কেন, তার অনুপাতটা সবসময় সেম থাকবে। এখানে যেমন ছিল তোমাকে এই জায়গাটাতেই আসতে হবে, তেমনি এখানে হচ্ছে অনুপাতটা সেম থাকতে হবে। তাহলে কি হবে? সেটা হবে স্থিরানুপাত সূত্র। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব। প্রদত্ত যৌগ জোড়গুলির মধ্যে কোনটি গুণানুপাত সূত্রকে ব্যাখ্যা করে? অপশান এতে আছে H2O, Na2O, অপশান বিতে আছে MgO, Na2O, অপশান সিতে আছে Na2O, BaO, অপশান ডিতে আছে N2O আর NO2। অপশান এ হবে না, কারণ হাইড্রোজেন আর অক্সিজেন আছে, এখানে আবার সোডিয়াম আর অক্সিজেন আছে, সেটা পসিবল নয়। দুটো একই যৌগ দিয়ে, যৌগ বলছি বারবার, দুটো একই মৌল দিয়ে আলাদা আলাদা দুটো বা তিনটে কম্পাউন্ড তৈরিটাই হচ্ছে গুণানুপাত সূত্র। তো পরবর্তীতে দেখো ম্যাগনেসিয়াম আছে, এখানে আবার সোডিয়াম আছে, এটাও পসিবল নয়। এখানে আবার সোডিয়াম আছে, এখানে আবার বেরিয়াম আছে, এটাও পসিবল নয়। এখানে দেখো এখানেও নাইট্রোজেন আছে, এখানেও অক্সিজেন আছে, এখানেও নাইট্রোজেন আছে, এখানেও অক্সিজেন আছে। তার মানে কি? নাইট্রোজেন আর অক্সিজেন এই দুটো মিশে একবার N2O তৈরি করেছে, একবার NO2 তৈরি করেছে, সেটাও গুণানুপাত সূত্র। তোমার মৌল দুটো ফিক্সড, যে এই দুটো মৌল নিয়ে তুমি আরও 3-4টে কম্পাউন্ড তৈরি করতে পারো, কিন্তু অনেকগুলো মৌল নিয়ে 3-4টে কম্পাউন্ড তৈরি করে দিলে সেটা হবে না কিন্তু। ঠিক আছে, তাহলে এটার সঠিক উত্তর কি হবে? অপশান ডি। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব। দুটি গ্যাসীয় নমুনা বিশ্লেষণ করা হলো, একটিতে 1.2 গ্রাম কার্বন, 1.2 গ্রাম, এবং 3.2 গ্রাম অক্সিজেন। অক্সিজেন কতটা আছে? 3.2 গ্রাম। অপরটিতে কি আছে? 27.3% আছে কার্বন, আর 72.7% আছে অক্সিজেন। নিচের কোনটির সঙ্গে সঙ্গতিপূর্ণ সেটা আমাদের বলতে হবে। তাহলে এটাও কিন্তু সেমই জিনিস, তোমাকে কার্বন আর অক্সিজেন কিন্তু ফিক্সড দিয়ে দিয়েছে, ঠিক আছে? কার্বন আর অক্সিজেন থেকে একবার এটা হয়েছে এত গ্রাম পাওয়া গেছে, আরেকবার হচ্ছে আরেকটা গ্যাসে পাওয়া গেছে পার্সেন্টেজ এটা। তার মানে এটা এই দুটো যদি আমি অনুপাত করি, তাহলে কত পাবো? 4 দিয়ে 3 4 12, আর 4 দিয়ে 4 32, এটা পাবো অনুপাত কার্বন আর অক্সিজেনেরই, ঠিক আছে? নেক্সট কি আছে? এই দুটো যদি অনুপাত আমি বের করি, সেই 3:80 কিন্তু আমাকে আসতে হবে। কেন? কারণ দেখো কার্বন আর অক্সিজেন আমি যখন বিক্রিয়া করাচ্ছি, কার্বন আর অক্সিজেনের পরিমাণটা বলে দিয়েছে 1.2 গ্রাম আর 3.2 গ্রাম, এটা বলে দিয়েছে। এই অনুপাতটা তোমাকে মেনটেন করতে হবে। এবার এদের অনুপাতটা যদি সমান হয় তাহলে কি হবে? অপশান এ হবে স্থিরানুপাত সূত্র। আর এছাড়া ভরের নিত্যতা সূত্র কি হয়? ভরের নিত্যতা সূত্রের ক্ষেত্রে আমরা জানি যে দুটোর ভর সমান হতে হবে। তো এখানে তো কোনো বিক্রিয়া নেই যে সমান হবে, তাহলে অপশান বি হওয়ার তো কোনো চান্সই নেই। অপশান সি আমাদের আছে গুণানুপাত সূত্র। গুণানুপাত সূত্র কি? যেটা বললাম, দুটো মৌল নেব এবং সেই দুটো মৌল ভিন্ন ভিন্ন কম্পাউন্ড তৈরি করবে। তো এখানে তো সেরকম কোনো কথাই বলেনি প্রশ্নে, তাহলে সেটা তো হওয়ার কোনো চান্সই নেই। মিথানুপাত সূত্র কি? যে দুটো কম্পাউন্ড, সাপোজ কার্বন আর অক্সিজেন নিলাম, এই দুটো বিক্রিয়া করবে, আবার যদি সালফার নিই এটাও এর সঙ্গে বিক্রিয়া করবে, এটাও আবার এর সঙ্গে বিক্রিয়া করবে, দিয়ে তাদের অনুপাতটা একটা গুণিতক হয়, এরকম হয়। কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করে, আবার কার্বন আবার সালফার বিক্রিয়া করবে, অক্সিজেন, এটা হচ্ছে মিথানুপাত সূত্র। তো সেটা তো নয়,
তাহলে পড়ে আছে স্থিরানুপাত সূত্র, তার মানে এটার অনুপাত যদি 3:8 হয়, এটার অনুপাতও 3:8 হতে হবে। তাহলে এটার যদি অনুপাত 3:8 হতে হয়, তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 91 দিয়ে যদি 91 দিয়ে 3কে যদি গুণ করি, 3 3 নং 27, তাহলে এটা পাবো। তাহলে 391, কিন্তু এখানে 7 আছে, আই থিঙ্ক এটা ভুল আছে, এটা 8 হবে। একটু দেখো তোমরা। 91 ইন্টু 8 করলে কিন্তু 8, আর 8 নং 72, তাহলে 3:8 পাবো। আমরা কি জানি স্থিরানুপাত সূত্রে, যে তুমি যেই উৎস থেকেই কি বলে একটা কম্পাউন্ড পাও না কেন, সেটার অনুপাতটা সেম থাকবে। তাহলে এই দুটোর অনুপাত যেহেতু আমি সেম পাচ্ছি, তাহলে সঠিক উত্তর কী হবে? স্থিরানুপাত সূত্র। নেক্সট পরবর্তী প্রশ্ন চলে যাব। গুণানুপাত সূত্রের সাহায্যে কোন তথ্যটি ব্যাখ্যা করা যায়? গুণানুপাত সূত্রের সাহায্যে কোন তথ্যটি ব্যাখ্যা করা যায়? মৌলের বহুরূপতা। গুণানুপাত সূত্র আমরা কি বললাম একটু আগে, যে কার্বন আর অক্সিজেন যদি নিই, সেই দুটো মিলে একবার CO তৈরি করতে পারে, CO2 তৈরি করতে পারে। দুটো মৌল নিলাম এবং সেগুলো আলাদা আলাদা কম্পাউন্ড তৈরি করবে। তো তৈরি করলে সেখানে মৌলের বহুরূপতার তো কোনো ব্যাপার নেই, তাহলে মৌলের বহুরূপতা মানে অপশান এ তাহলে কিন্তু হবে না। নেক্সট অপশান বি এর কথা কি বলেছে? মৌলের পরিবর্তনশীল যোজ্যতা। অবশ্যই এখানে কার্বনের যোজ্যতা কত? আবার আরও একটা এক্সাম্পল দিয়েও যদি দেখিয়ে দেবো, H আর O যদি বিক্রিয়া করে, একটা কি উৎপন্ন করবে? H2O, আর একটা হয় H2O2। এটার ক্ষেত্রেও আমি দেখিয়ে দিতে পারি। তাহলে H আর O দিয়ে কী হলো? H2O আর H2O2। তাহলে সেখানে অক্সিজেনের যোজ্যতা কত হবে? এটার হয় -2, আর এখানে অক্সিজেনের যোজ্যতা হয় -1। তাহলে বিভিন্ন পরিবর্তনশীল যোজ্যতা হলো। তাহলে 2 নম্বরটা কিন্তু ঠিক, মৌলের পরিবর্তনশীল যোজ্যতাটা ঠিক। নেক্সট বলেছে 3, কার্বনের ক্যাটিনেশন ধর্ম। এখানে কার্বনের কিন্তু কোনো ক্যাটিনেশন ধর্ম দেখা যায় না। নেক্সট পরবর্তী বলেছে 4, মৌল কর্তৃক বিভিন্ন অক্সাইড গঠন। অবশ্যই এই দুটো মৌল দিয়ে কি তৈরি হলো? 2 রকমের অক্সাইড। এই দুটো মৌল দিয়ে কি তৈরি হলো? 2 রকমের অক্সাইড। তাহলে সঠিক উত্তর কি হবে? 2 আর 4 হচ্ছে, তার মানে অপশান সি হবে আমাদের সঠিক উত্তর। অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন মানে পরিচ্ছেদ 1.4 তো শেষ, পরিচ্ছেদ 1.5-এ চলে আসে। 24 নম্বর প্রশ্ন পড়েছে, O2 ও SO2-র আণবিক ভর যথাক্রমে 32 আর SO2-র হচ্ছে 64। যদি 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বলেছে, আর 760 mm চাপে 1 লিটার O2 কত আছে? 1 লিটার। O2-তে X সংখ্যক অণু আছে, X সংখ্যক অণু আছে, ঠিক আছে। নেক্সট কি বলেছে? X সংখ্যক অণু আছে। তারপরে বলেছে 288 কেলভিন উষ্ণতা ও 180 m চাপে, এটার ক্ষেত্রেও সেম বলেছে, 288 কেলভিন উষ্ণতা আর 180 m চাপে 3 লিটার SO2-তে অণুর সংখ্যা কত হবে? এটার X আছে। 1 লিটারে আমরা এবার অ্যাভোগাড্রো সূত্র প্রয়োগ করব, কি জানি? সমচাপ সম উষ্ণতায় সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে, তাই তো? তাহলে আমরা কি বলতে পারি? 1 লিটারের জন্য যদি এখানে X মোল থাকে, তাহলে এখানে 3 লিটারের জন্য কত থাকবে? 3X। তাহলে সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে? 3X। তাহলে সঠিক উত্তর হবে 3X। তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব। 25 নম্বর কোয়েশ্চেন, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ও 1.5 atm চাপে পৃথক পাত্রে দুটি গ্যাস নাইট্রোজেন এবং O2 এর আয়তন যথাক্রমে 2 লিটার আর 3 লিটার। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বলেছে বোথ, এবং দুটোরই বলেছে 1.5 atm চাপে। তাহলে 2 লিটার বলেছে, আর একটা বলেছে 3 লিটার। তাহলে এখানে জানতে চেয়েছি কি? অনুসংখ্যার অনুপাত। আমরা গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র থেকে আমরা কি জেনেছি? বিক্রিয়াটা কি দেওয়া ছিল? H2 প্লাস O2, সেখান থেকে হয় 2H2, এটা ছিল তো বিক্রিয়াটা। সেখানে আমরা কি বলেছিলাম? 2 আয়তন, এটাকে আয়তন ধরে নিয়েছিলাম। এটা কিছু নেই সামনে, মানে কত আছে? 1। এক আয়তন, এটা কত আছে? 2। এদের আয়তনের অনুপাতটা কি ছিল? সরল অনুপাত। গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র থেকে কি বলেছিলাম? যেটা অনুসংখ্যা সেটাকে আমরা কি হয়েছিল? আয়তন ধরে নিয়েছিলাম। তাহলে এখানে 2 লিটার আছে আর 3 লিটার আছে, তাহলে এটাই আমাদের কি হয়ে যাবে? অনুসংখ্যা। তার মানে অনুপাতটা কত হয়ে যাবে? 2:3, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হবে অপশান বি, 2:3। অপশান বি সঠিক উত্তর হবে 2:3। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব, যে 303 কেলভিন ও 1 atm চাপে দুটি আবদ্ধ পাত্রে H2 ও Cl2 এর অনুসংখ্যা সেম অঙ্ক। H2 আছে, Cl2 আছে, এদের অনুসংখ্যা কত বলেছে? 3.011 × 10⁻24
আর এটার বলেছে 6.022 ইন্টু 10⁻23। ঠিক আছে, এটা বলেছে এদের অণুর সংখ্যা এত হলে তাহলে আয়তনের অনুপাত কত হবে। সেম গেলুসাকের মতো অণুর সংখ্যাটাকে আমরা কি ধরে নেব, আয়তন ধরে নেব। তার মানে এখানে এটাকে যদি এই দুটোর মধ্যে যদি আমি অনুপাত করি তাহলে কি পাবো, এটাকে হচ্ছে 10 করে নিচ্ছি, আর এটা কত হবে 2 ইন্টু অনলি 2। দেখো এটার সাথে যদি আমি 2 গুণ করি তাহলে কিন্তু এটা পেয়ে যাচ্ছি, তার জন্য অনুপাতের জায়গায় কত লিখলাম 2। এবার এই দুটোর অনুপাত করতে গেলে কি পড়ে থাকবে, শুধু 10, কারণ এটার মধ্যে একটা মানে আরও যদি ভেঙে করতে চাই, তোমরা যদি আরও ভেঙে করতে চাও, যদি বুঝতে না পারো, 3.011 ইন্টু 10⁻, কত হবে এটা 23 ইন্টু 10, অনুপাত করছি 6.022টাকে আমরা কীভাবে ভাঙতে পারি, 2 ইন্টু 3.011 ইন্টু 10⁻23, এটা আমরা লিখতে পারি। এবার অনুপাতটা করো, দেখো এটাও কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, অনুপাত কী পড়ে আছে 10:2, তার মানে 5:1, এটা হবে আমাদের সঠিক উত্তর। তার মানে অপশান সি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 27। 100 ml PH3কে উত্তপ্ত করলে, PH3 নেওয়া হয়েছে। পেনটার একটা ব্যাপার আছে যে একটা দিক থেকে খুব সুন্দর কালি পড়ে, আরেকটা দিক থেকে কালি পড়ে না। PH3কে বিভাজিত করলে বলেছে ফসফরাস P4, আর কি উৎপন্ন হয় H2 গ্যাস। এটা কি হবে, সলিড হিসাবে পাওয়া যায়, এটা এটার নাম হচ্ছে ফসফিন, আর এটা কি গ্যাস। এবার ব্যালেন্সড করো, 4 আছে অবভিয়াসলি, এখানে 4 দিতে হবে, আর এখানে কত হবে 6। সেম, তাহলে আমরা কি বললাম যে 100 ml দেওয়া আছে, এটা সেম দেখতে পাচ্ছ, দেখো এই দিক থেকে কালি পড়ছে না, এই দিক থেকে কালি পড়ছে, আর ইভেন সুন্দর কালি পড়ে, আশ্চর্য ব্যাপার পেনটার। যাই হোক, বলেছে এই বিক্রিয়ার আয়তনের কিরূপ পরিবর্তন হবে বিক্রিয়া করার পর। 100 ml ছিল, তাহলে আমরা আবার গেলুসাকের গ্যাস আয়তন থেকে বলতে পারি কি, যে 4 মোল আছে, 4 মোল PH3 থেকে কতটা পাবো, 6 মোল H2 পাচ্ছি আমি। সলিডটা তো আমি কাউন্টই করবো না, গ্যাসিয়াসের ক্ষেত্রেই আমাদের শুধু আয়তনটা বের করবো, কারণ গেলুসাকের গ্যাস আয়তন সূত্র সলিডের জন্য নয় কিন্তু। তাই জন্য কী হবে, 4 মোল PH3 থেকে কতটা পেলাম 6 মোল H2। এবার সেমভাবে এটাকে আমি কী লিখতে পারি, 4 মোলটাকে কি লিখতে পারি, ml লিখতে পারি, গেলুসাকের গ্যাস আয়তন সূত্র থেকে অণুর সংখ্যাটাই আয়তন। PH3 থেকে কি পাবো 6 ml H2, তাহলে 1 ml থেকে কতটা পাচ্ছি 6/4 ml H2। নেক্সট 100 ml থেকে কতটা পাবো, 100 ml PH3 থেকেই তো আমাদের জানতে চেয়েছে, 6 × 100 /4 ml H2। 4 দিয়ে কী হবে 4 25, 100, আর 6 25, 150 ml। তাহলে ছিল 100 ml, পেলাম কতটা 150, তাহলে কতটা বাড়লো 50 ml বৃদ্ধি পেয়েছে। তার মানে এবার দেখি অপশানে কোনটায় আছে, 50 ml বৃদ্ধি পেয়েছে, অপশান এতেই আছে, তাহলে সঠিক উত্তর হলো 50 ml। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় 1 লিটার মিথেন গ্যাস মানে সেম জিনিস CH4, 1 লিটার মিথেন গ্যাস আছে, সেখানে পরমাণুর সংখ্যা বলে দিয়েছে 5x। পরমাণুর সংখ্যা অবভিয়াসলি 5x তো হবেই, এক একটা মৌল যদি x করে হয়, আর কটা আছে টোটাল, কার্বন একটা, হাইড্রোজেন 4টা, তাহলে 5x হবে 1 লিটারে। এবার বলেছে ওই চাপ আর উষ্ণতায়, সম চাপ আর উষ্ণতায় 1 লিটার C2H6 কতটা পাবো, এটা যদি 5x হয় এটা কতটা হবে, 3 × 2 = 6টা, 8x হয়ে যাবে। 2 × 6 = 8টা, 3 × 2 = 6টা বলছি, 2 × 6 = 8টা, কতগুলো পাবো 8x। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে 8x হয়ে যাবে, পরমাণুর সংখ্যা কত হয়ে যাবে 8x। ঠিক আছে, নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব। পরবর্তী প্রশ্ন বলেছে ডাল্টনের পরমাণুবাদের সাহায্যে ব্যাখ্যা করা যায় না। ডাল্টনের পরমাণুবাদের সাহায্যে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র কিন্তু ব্যাখ্যা করা যায় না। কেন, কারণ তখন ডাল্টনের পরমাণুবাদ মানে বিজ্ঞানী ডাল্টন আর কি, তার পরমাণুবাদ তথ্যের মধ্যে কিন্তু আমাদের অণুর ধারণা কিন্তু দিতে পারেননি, তিনি দিতে পারেননি, তাই জন্য গেলুসাকের গ্যাস আয়তন সূত্র ব্যাখ্যা করা যায়নি। নেক্সট আজকের লাস্ট কোয়েশ্চেন, অ্যাভোগাড্রোর প্রকল্প থেকে কোন তথ্যটি জানা যায় না। গ্যাসের মৌলের পারমাণবিকতা অবশ্যই জানা যায়,
রাসায়নিক বিক্রিয়ায় স্টোইচিওমেট্রি অনুপাত মানে কত অনুপাতে আছে সেটাও জানতে পারি। এসটিপিতে মোলার গ্যাসের আয়তন আমরা জেনেই গেছি 22.4 লিটার। নেক্সট গ্যাসের বাষ্প ঘনত্ব, এইটাই আমরা জানতে পারি। গ্যাসের বাষ্প ঘনত্ব সম্পর্কে কিন্তু জানা যায়নি, তাহলে সঠিক উত্তর কী হবে? গ্যাসের বাষ্প ঘনত্ব মানে অপশান বি না ডি আছে, বি সম্পর্কে জানা যায়নি। এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও। নেক্সট পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব আমি পরবর্তী পার্টটা, মানে হচ্ছে মোলের অঙ্ক করাবো, প্রচুর অঙ্ক, তো পরবর্তী ভিডিওটাকে মিস করো না। পরবর্তী বাবা অনেক আছে, 1.7 থেকে পরবর্তী ভিডিওতে স্টার্ট করবো। আজকে পুরো 1.6টা কমপ্লিট করে দিলাম। আর কি কি কমপ্লিট করলাম? 1.6, 1.5, 1.4 তিনটে কমপ্লিট করে দিয়েছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা নিয়ে। আজকের মতো টাটা।